আসসালামু আলাইকুম। গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ পড়ে শোনাব একটি প্রবন্ধ, গণ অভ্যুত্থানের কথা। সভ্যতার আদিকাল থেকে মানুষ নানা ধরনের সমাজে বসবাস করে আসছে। যে কোনো সমাজের শাসন কাজ পরিচালনা করে শাসকেরা। অতীতে রাজা রানী বা সম্রাটেরা শাসন কাজ পরিচালনা করত। তাদের মৃত্যুর পর তাদের সন্তান বা পরিবারের কেউ একজন শাসনের দায়িত্ব পেত। কিন্তু আধুনিককালে সাধারণত ভোটের মাধ্যমে শাসন ক্ষমতা কে পাবে তা নির্ধারিত হয়। তবে এখনও দুনিয়ায় বেশ কিছু দেশ আছে যেখানে ভোট ছাড়াও শাসক নির্ধারিত হয়। শাসক যেভাবেই নির্ধারিত হোক, তার প্রধান কর্তব্য হল সকল মানুষের কল্যাণ করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশের উন্নতি সাধন করা। ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, যুগে যুগে শাসকেরা তাদের কর্তব্যের প্রতি অনেক সময় উদাসীন হয়ে পড়ে। তারা দেশের অধিকাংশ মানুষকে বাদ দিয়ে নিজ গোষ্ঠী বা দলের অল্প কিছু মানুষের জন্য কাজ করতে থাকে। অনেক সময় তারা অত্যাচারী হয়ে ওঠে, এমনকি হত্যা আর লুটতরাজেও লিপ্ত হয়। এ ধরনের অত্যাচার সীমা ছাড়িয়ে গেলে মানুষ তখন বিদ্রোহ করে, শাসক ও শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করে। সেই আন্দোলনের সাথে যখন সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে শাসককে তাদের দাবি মেনে নিতে বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করে, তখন আমরা তাকে বলি গণ অভ্যুত্থান। দুনিয়া জুড়ে সব কালে সব দেশেই আমরা এরকম গণ অভ্যুত্থান ঘটতে দেখেছি। বাংলাদেশের নিকট ইতিহাসেও এরকম 3টি বড় বড় গণ অভ্যুত্থান হয়েছে। প্রথমটি হয়েছিল 1969 সালে, যা 69-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। দ্বিতীয়টি 1990 সালে, যাকে 90-এর গণ অভ্যুত্থান বলা হয়। আর তৃতীয়টি হয়েছে একেবারে সম্প্রতি 2024-এর জুলাই মাসে। অনেকেই একে জুলাই গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান নামে অভিহিত করেছেন। 69-এর গণ অভ্যুত্থানের প্রধান দাবি ছিল 3টি: জেনারেল আইয়ুব খানের পদত্যাগ, শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মুক্তি এবং আওয়ামী লীগের 6 দফা ও ছাত্র সমাজের 11 দফা বাস্তবায়ন। জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন 1958 সালে। তখন বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান এবং এখনকার পাকিস্তানের নাম ছিল পশ্চিম পাকিস্তান। আইয়ুব খানের সরকার শিল্প, বাণিজ্য, চাকরি বাকরি সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি চরম বৈষম্যের নীতি অনুসরণ করত। এই বৈষম্যের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান 6 দফা ঘোষণা করেন। তখন আইয়ুব খান মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রাখেন। 1968 সালের শেষ দিকে আইয়ুব খানের পদত্যাগের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয়। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ ছাত্ররা এই আন্দোলনে নেতৃত্ব দেন। ছাত্ররা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে 11 দফা দাবি উত্থাপন করেন। এই আন্দোলনে কৃষক, শ্রমিক সহ মেহনতি মানুষের মুক্তির কথা জোরালোভাবে উচ্চারিত হয়। ফলে আন্দোলনে ছাত্র সমাজ ছাড়াও বাংলাদেশের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে। আন্দোলন দমন করতে পুলিশ গুলি চালায়। ছাত্রনেতা আসাদ, নবম শ্রেণীর শিক্ষার্থী মতিউর, সার্জেন্ট জহুরুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহা, সন্তান কোলে ঘরের মধ্যে বসে থাকা এক মা আনোয়ারা বেগম সহ অসংখ্য মানুষ শহীদ হন। সেনাবাহিনী নামিয়ে এবং কারফিউ জারি করেও মানুষকে নিবৃত্ত করা যায়নি। ছাত্র, শিক্ষক আর মেহনতি মানুষের ব্যাপক আত্মত্যাগ ও অংশগ্রহণের ফলে 1969-এর গণ অভ্যুত্থান সফল হয়। আইয়ুব খান পদত্যাগ করেন এবং শেখ মুজিবুর রহমান সহ রাজবন্দীদের মুক্তি দেওয়া হয়। আমাদের ইতিহাসে 69-এর গণ অভ্যুত্থানের গুরুত্ব অপরিসীম, কারণ এই অভ্যুত্থানেই
একাত্তরের মুক্তিযুদ্ধের ভিত্তি স্থাপিত হয়েছিল। তারপর অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কথা ছিল বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের দেশ। সকল প্রকার বৈষম্য থেকে মুক্ত হবে এদেশের মানুষ। কিন্তু স্বাধীনতার পর এদেশের মানুষের আবার আশাভঙ্গ শুরু হয়। বৈষম্য কমে না, সুবিচার মেলে না, হত্যা থামে না, দুর্ভিক্ষ দেখা দেয় এবং মানুষ আবার সর্বক্ষেত্রে অধিকার বঞ্চিত হতে থাকে। দ্বিতীয় গণ অভ্যুত্থান ঘটে 1990 সালে। 1982 সালে একটা নির্বাচিত সরকারকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেন জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। দীর্ঘ 9 বছরের শাসনে তিনি দেশের মানুষের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেন, বিরোধী দলগুলোর প্রতি চরম নির্যাতন পরিচালনা করেন, দেশে কায়েম করেন ভয়াবহ স্বৈরশাসন। দুর্নীতি ও সন্ত্রাস ছিল তখনকার বাংলাদেশের সাধারণ চিত্র। এদেশের মানুষ তার শাসনকে শুরু থেকেই মেনে নেয়নি। ক্ষমতা দখলের অল্প দিনের মধ্যেই 1983 থেকে 84 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ব্যাপক বিক্ষোভ সংঘটিত হয়। ছাত্রনেতা সেলিম দেলোয়ার সহ বহু হতাহতের মধ্য দিয়ে সে আন্দোলন দমন করা হয়। পরে 1987 সালে প্রতিবাদী জনতা আরেকবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। নূর হোসেন বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লিখে পুলিশের গুলিতে নিহত হন। কিন্তু কিছু দাবি দাওয়া মেনে নিয়ে সরকার আবারও তার পতন ঠেকাতে সক্ষম হয়। এরপর 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পর ছাত্র আন্দোলন তীব্র হয়ে ওঠে। সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা হয়। তারা 10 দফা দাবিনামা পেশ করেন। সকল দল মিলে ঐক্যবদ্ধ কর্মসূচির রূপরেখা ঘোষণা করে। পুলিশের গুলিতে ডাক্তার মিলন, জেহাদ সহ বহু মানুষ শহীদ হন। এরপর সারা দেশের মানুষ রাস্তায় নেমে এলে গণ অভ্যুত্থান সংঘটিত হয় এবং শেষ পর্যন্ত হুসাইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করে বিদায় নেন। 90-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চেয়েছিল, অধিকারের রাষ্ট্র দেখতে চেয়েছিল, ছাত্র সমাজ মানসম্পন্ন শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার যথাযথ পরিবেশ চেয়েছিল। কিন্তু তারপর একের পর এক সরকার ক্ষমতায় আসলেও পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে। বৈষম্য কমেনি, অধিকার বাড়েনি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ আরও খারাপ হয়েছে, মানুষ আবারও আশাভঙ্গের শিকার হয়েছে। চরম বৈষম্য, অপমান আর জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে এদেশের মানুষ তাই আবারও রাস্তায় নামে 2024 সালে। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ 2008 সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়, কিন্তু তিনি নানা কায়দাকানুন করে 2014, 2018 ও 2024 সালে একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেন, বাংলাদেশের মানুষের ভোট দেবার অধিকার কেড়ে নেন, পুরো দেশকে একটি পরিবারের শাসনে পরিণত করেন। উন্নয়নের নামে নজিরবিহীন লুটপাট চলতে থাকে। 71-এর মুক্তিযুদ্ধকে একদলীয় এবং পারিবারিক বিষয়ে পরিণত করেন। বিরোধী নেতাকর্মীদের জেল জুলুম ও হয়রানির মধ্য দিয়ে রাজনীতিকে প্রায় অসম্ভব করে তোলেন। এমন নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ছাত্র সমাজ সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা ছিল তার সংস্কার চেয়ে আন্দোলন শুরু করে। 2018 সালে এই আন্দোলন তুঙ্গে উঠলে সরকার কোটা ব্যবস্থার সংস্কার না করে সকল ধরনের কোটাই বাতিল করে দেয়। কিন্তু 2024 সালে এসে সরকার আবারও কোটা ব্যবস্থাকে ফিরিয়ে আনার কৌশল গ্রহণ করলে ছাত্ররা আন্দোলন শুরু করে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠন গড়ে তোলে।
তাদের সাথে ক্রমশ সকল ধরনের সংগঠন, দল ও ব্যক্তি যুক্ত হয়ে আন্দোলন শুরু করে। আন্দোলন তীব্র হয়ে উঠলে সরকার তা দমন করতে ব্যাপক নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায়, কিন্তু তাতেও আন্দোলন থামে না। সরকারি বেসরকারি সকল ধরনের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তাদের সাথে যুক্ত হন রিকশাওয়ালা, খেটে খাওয়া মানুষ, অভিভাবক ও শিক্ষকরা। সরকার আন্দোলনরত জনতাকে স্তব্ধ করে দিতে সব ধরনের পন্থা অবলম্বন করে, কিন্তু দেশ রক্ষার প্রেরণায় উদ্বুদ্ধ মানুষ মৃত্যু ভয় তুচ্ছ করে আন্দোলন চালিয়ে যায়। দুহাত প্রসারিত করে বুকে বুলেট নিয়ে মৃত্যুবরণ করেন ছাত্রনেতা আবু সাইদ। রাজপথে আন্দোলনরত সহযোদ্ধাদের পানি বিতরণ করতে করতে নিহত হন শিক্ষার্থী মীর মুগ্ধ। মায়ের কোলে থাকা, বাবার হাতে থাকা, ছাদে বারান্দায় খেলতে থাকা অসংখ্য শিশু নিহত হয়। অসংখ্য মা বাবা ও খেটে খাওয়া মানুষ শাহাদত বরণ করেন। অবস্থা এমন হয় যে গুলি করে এবং হত্যা করেও মানুষকে রাস্তা থেকে সরকার সরাতে পারে না। এমতাবস্থায় সরকারের প্রধান শেখ হাসিনা জনরোষ থেকে বাঁচার জন্য পালিয়ে ভারত চলে যান। তৈরি হয় বাংলাদেশের গণ অভ্যুত্থানের এক নতুন ইতিহাস। আগের দুই অভ্যুত্থানের সাথে এবারের অভ্যুত্থানের একটা বড় পার্থক্য হচ্ছে, আগেরবার শিক্ষার্থীরা প্রধান ভূমিকা রাখলেও আন্দোলন পরিচালিত হয়েছিল রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে, কিন্তু জুলাই অভ্যুত্থানে এরকম কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল না। আন্দোলন পরিচালনা করেছে শিক্ষার্থীরা। তাদের সাথে সকল ধরনের সংগঠন এবং সর্বস্তরের মানুষ যুক্ত হয়। কিন্তু এত মানুষ রাস্তায় নেমেছিল কেন? হাজারো মানুষ জীবন দিল কেন? কেনই বা হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে আন্দোলন চালিয়ে গেল? কারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল এক সুন্দর বাংলাদেশের, এক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের, যেখানে ধর্ম, বর্ণ, জাতি বা আঞ্চলিক কোনো বৈষম্য থাকবে না। রাজনৈতিক ভিন্নমতের কারণে কেউ নিপীড়নের শিকার হবেন না। ভিন্নমত থাকবে এবং পার্থক্যও থাকবে, কিন্তু সবাই সমঝোতার ভিত্তিতে কাজ করে দেশকে এগিয়ে নেবেন। মনে রাখতে হবে, অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হলেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়ে যায় না। এজন্য আমাদের অনেক দায়িত্ব পালন করতে হবে, অনেক কাজ করতে হবে, সবাইকে পড়াশোনা করে মানুষ হতে হবে, দেশের দায়িত্ব গ্রহণ করতে হবে, সমাজ থেকে সব ধরনের অন্যায় ও বৈষম্য দূর করতে হবে, একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তবেই 2024-এর শহীদ ও আহতদের আত্মদান সার্থক হবে। সংকলিত। এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম একটি সংকলিত প্রবন্ধ, গণ অভ্যুত্থানের কথা। এমন আরও অনেক প্রবন্ধ কিংবা গল্প শুনতে গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেল আইকনটি প্রেস করুন। বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন। ধন্যবাদ।